আচ্ছা, ফ্যাব্রিক স্ট্রাকচার অ্যান্ড ডিজাইন এই কোর্সটা বুঝতে হলে ফার্স্ট অফ অল যে কোর্সগুলো সম্পর্কে আইডিয়া থাকতে হবে সেটা হচ্ছে ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং 1 আর হচ্ছে কি ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং 2। ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং 1-এ মেনলি আমরা হচ্ছে কোন টার্মগুলো নিয়ে মেনলি স্টাডি করি, উইভিং বা হচ্ছে কি ওভেন ফ্যাব্রিক। আর ফ্যাব্রিক 2-তে করি হচ্ছে নিটিং বা নিট ফ্যাব্রিক। সো ফ্যাব্রিক অ্যানালাইসিসের ক্ষেত্রে আমাদের উইভিংয়ের পোর্শনটুকু আসলে বেশি বা ওভেন ফ্যাব্রিকের অ্যাভেলেবিলিটিটা বেশি। সো এই জন্য আমাদের ওভেন ফ্যাব্রিক রিলেটেড স্ট্রাকচারগুলো বেশি থাকবে, মানে মিডের পর পর্যন্ত ফাইনালের অর্ধেক পর্যন্ত শুধু আমাদের ওভেন ফ্যাব্রিকের অ্যানালাইসিসই থাকবে। এরপরের সময়টুকু থাকবে হচ্ছে কি নিট ফ্যাব্রিক। ফ্যাব্রিক 2-তে কিছু নিট ফ্যাব্রিক দেখাইছিলাম না, ওগুলারই হচ্ছে অ্যানালাইসিস। সো সেই হিসাবে কিন্তু কমে। আচ্ছা, এখন আজকে যেহেতু আমাদের কি ফার্স্ট ক্লাস, আজকে যেহেতু ফার্স্ট ক্লাস, হ্যাঁ আজকে যেহেতু ফার্স্ট ক্লাস, একটু পিছনের দিকে, হ্যাঁ হবে। আচ্ছা, তো যেটা বলছিলাম যে আমাদের যেহেতু এই কোর্সটা পড়ার ক্ষেত্রে ফ্যাব্রিকের বেসিক নলেজটা লাগবে। প্রথমত আমরা আজকের ক্লাসে জাস্ট এই জিনিসগুলো পড়বো, এগুলোর জন্য কোনো স্লাইড দেওয়া হবে না, কিছু না, এগুলো পরীক্ষায়ও থাকবে না। বাট স্ট্রাকচার অ্যানালাইসিস করার জন্য এই জিনিসগুলো সম্পর্কে অবশ্যই আইডিয়া থাকতে হবে। সো ছোটো ছোটো টার্ম কারো যদি মনে হয় যে নোট ডাউন করতে হবে, চাইলে নোট ডাউন করে নিতে পারো। আচ্ছা, প্রথমেই আসি হচ্ছে ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং 1 বা উইভিংয়ে। এখানে মেনলি আমাদের যে টার্মগুলো থাকে, আমরা তো আসলে একটা কোর্সে যা পড়ছি সব কিছু নিয়ে স্টাডি করতে পারবো না, জাস্ট মেইন কিছু টপিক নিয়ে আর কি কথা বলবো। সো উইভিং বলতে আমরা কি বুঝি? উইভিং হচ্ছে বেসিক্যালি একটা আমরা বলতে পারি যে একটা প্রসিডিউর, যেটার মাধ্যমে আমরা কি করি, ওভেন ফ্যাব্রিক প্রোডাকশন করি। ফ্যাব্রিক প্রোডাকশন করি অবশ্যই, বাট এখানে আমরা যেই প্রোডাক্টটা পাই সেটা হচ্ছে কি ওভেন ফ্যাব্রিক। আর নিটিংও হচ্ছে আমাদের কি একটা প্রসিডিউর, যেটার মাধ্যমে আমরা নিট ফ্যাব্রিক প্রডিউস করি। এতটুকু তো আই হোপ যে আমরা সবাই জানি। হ্যাঁ, এখন ওভেন ফ্যাব্রিক কোনগুলো আর নিট ফ্যাব্রিক কোনগুলো, একটা এক্সাম্পল যদি দেই। নিফাত বলো তো, ফাহিম বলো তো, ওভেন ফ্যাব্রিকের একটা এক্সাম্পল দাও, নিট ফ্যাব্রিকের একটা এক্সাম্পল দাও। ডেইলি লাইফে আমরা যে ইউজ করি, কাঞ্চি, হ্যাঁ আপনি যেটা পরে আছেন সেটা কি, সেটাও নিট। হ্যাঁ হ্যাঁ, সো কাপড় আগে চিনতে হবে, এরপরে কিন্তু অ্যানালাইসিসে যেতে হবে। তাহলে ওভেন ফ্যাব্রিকের ক্ষেত্রে আমাদের হচ্ছে দুইটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি ইন্টারলেসমেন্ট। আর হচ্ছে কি 2 সেটস অফ ইয়ার্ন। আর নিট ফ্যাব্রিকের ক্ষেত্রে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি ইন্টারলুপিং আর 1 সেট অফ ইয়ার্ন। এখন এটা তো হচ্ছে আমাদের বইয়ের ভাষা বা থিওরিটিক্যাল টার্ম। আমরা যদি সংক্ষেপে বা জাস্ট কি পয়েন্টটা বলি, তাহলে ওভেন ফ্যাব্রিকটার মধ্যে 2টা সেট থাকবে ইয়ার্নের। আর হচ্ছে আমরা যদি এক্সাম্পল দিই, যেমন শার্ট বা যে কাঞ্চি বা নিফা তোমরা যে জামাগুলো পরে আছো, এগুলো হচ্ছে কি ওভেন ফ্যাব্রিক। শাড়ি এগুলো হচ্ছে ওভেন ফ্যাব্রিক। আর নিট ফ্যাব্রিক হচ্ছে কোনগুলো, যেমন হচ্ছে সক্স, তারপর হচ্ছে যে টি শার্ট, পোলো শার্ট, গেঞ্জি টাইপের যে ফ্যাব্রিকগুলো থাকে, এগুলো হচ্ছে নিট ফ্যাব্রিক। আমরা যদি হচ্ছে একটা স্কেমেটিক ডায়াগ্রাম দেখি, ওভেন ফ্যাব্রিকের স্ট্রাকচারটা মেনলি কি থাকে, এই ক্যাটাগরির থাকে, যে 2 সেটস অফ ইয়ার্ন থাকবে। আর নিট ফ্যাব্রিকটা থাকে কীরকম, লুপ থাকে। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের একদম ফ্যাব্রিকের বেসটা। এখন আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শুধুমাত্র ওভেন ফ্যাব্রিক নিয়ে।
আচ্ছা, ওভেন ফ্যাব্রিকটা আমরা কোন মেশিনে প্রোডাকশনটা করে থাকি বা প্রডিউস করে থাকি? ওভেন ফ্যাব্রিকের জন্য আমরা কোন ইনস্ট্রুমেন্ট বা কোন মেশিনটা ইউজ করি? ওভেন ফ্যাব্রিক আর কি কোথায় প্রডিউস করা হয়? লুম। আচ্ছা, লুম কি কখনো দেখছি? নিচে 101 নম্বর ল্যাব রুমে না? আচ্ছা, লুমের ক্ষেত্রে লুম তো আসলে লুম নিয়ে কথা বলতে গেলে তো কথা শেষ হবে না, অনেক কথা। কিন্তু আমরা স্পেসিফিক যদি লুম নিয়ে কথা বলতে যাই তাহলে আমাদের যে জিনিসটা সম্পর্কে জানতে হবে সেটা হচ্ছে কি লুম মোশন। পড়ে আসছি না এগুলা ফ্যাব্রিক ওয়ানে? লুম মোশন কয় ধরনের হয় ভুলে গেছি, সব খেয়ে ফেলছি। 1.5 বছর আগে? আচ্ছা, ওই জন্যই মেনলি আজকের ক্লাসটা নেওয়া, কারণ আমি জানি যে এটা অস্বাভাবিক না, এটাই স্বাভাবিক। লাস্ট সেমিস্টারে যা পড়াইছি ওইটা আমি এখন জিজ্ঞেস করলে দেখা যাবে যে A+ পাইছি ঠিকই, কিন্তু সব কিছু মাথায় আসবে না। ওই জন্যই জাস্ট একটা রিভিউ করা, কারণ পরবর্তী ক্লাসগুলোতে আমার এই জিনিসগুলো লাগবে। কিন্তু ওই যে যারা আসে নাই তাদের জন্য আমি হ্যাঁ, একটা হচ্ছে প্রাইমারি মোশন, দেন হচ্ছে সেকেন্ডারি মোশন, দেন হচ্ছে কি টারশিয়ারি মোশন। হ্যাঁ, এগুলা রিলেটেড আমাদের অনেক বড় বড় অনেক টার্ম ছিল, অনেক প্রসিডিউর ছিল, আমি সেগুলাতে যাব না। বাট প্রাইমারি মোশন কোনগুলো ছিল সেটা সম্পর্কে আইডিয়া থাকতে হবে। প্রাইমারি মোশন কোনগুলো ছিল? শুরু করলাম এই তো, হ্যাঁ, শেডিং, পিকিং, বিটিং। সেকেন্ডারি মোশন শুরু করে দেই। হ্যাঁ, টেক আপ আর হচ্ছে লেট অফ। টারশিয়ারি মোশন ওয়ার্প স্টপ মোশন, ওয়েভড স্টপ মোশন, ওয়ার্প প্রোটেক্টর মেকানিজম। আচ্ছা, টারশিয়ারি মোশন অনেকগুলো আছে, আমি সবগুলো লিখলাম না যেহেতু এগুলো লাগবে না, আমি জাস্ট হচ্ছে আইডিয়াটা দিব। আচ্ছা, প্রাইমারি মোশনে আমাদের 3টা টার্ম ছিল, শেডিং, পিকিং, বিটিং। এখন আরেকটু ডিপে যদি আমি যাই, এই জিনিসগুলো আসলে কি? শেডিংটা কি ছিল? চাইলে অ্যান্সার দিতে পারো, যদি না পারো বলবা যে ম্যাম ভুলে গেছি, আমি তাহলে সংক্ষেপে ভুলে দিব। বাট রেসপন্স করা ভালো, ভুল হইলে কোনো সমস্যা নেই। যদি বলো যে ম্যাম শেডিং মানে হচ্ছে কি বলে ঘর ঝাড়ু দেওয়া, সেটা তো সমস্যা নেই। হ্যাঁ, হচ্ছে তো, হচ্ছে হ্যাঁ, যে উপরে উঠে নিচে নামে। আচ্ছা, শেডিংয়ের কাজটা হচ্ছে, শেডিং হচ্ছে একটা প্রসিডিউর যেটার মাধ্যমে ওয়ার্পের ইয়ার্নটাকে ডিভাইড করা হয়। ওয়ার্পের ইয়ার্নটাকে কী করা হয়? ডিভাইড করা হয়। আমাদের ওয়ার্পের ইয়ার্ন কোনগুলো? এই যে এরকম, হ্যাঁ, লম্বালম্বি বা লেন্থ ওয়াইজ যেগুলো থাকে সেগুলো, তাই না? এই যে ওয়ার্পের ইয়ার্নগুলোকে আমরা কি করি? 2 ভাগ। এগুলো যদি ওয়ার্পের ইয়ার্ন হয়, এগুলোকে যে আমরা এই যে 2 ভাগে ভাগ করি, এই ডিভাইড করা যে হয় এটাকে বলা হয় কি? শেডিং। এরপর এই যে আমি ডিভাইড করলাম, ধরো হচ্ছে ওয়ার্পের ইয়ার্নগুলো এরকম, এটাকে যখন আমি ডিভাইড করলাম তখন এটা কী হয়ে যাবে? এরকম হয়ে যাবে। মানে আমি এটাকে 2 ভাগে ভাগ করলাম। এখন এই একটা ইয়ার্নকে না, ওয়ার্পের সবগুলো ইয়ার্নকে, মানে জাস্ট এখানে হ্যাঁ ওয়ার্পের সেটটাকে, ওয়ার্পের ইয়ার্ন তো আমাদের লুমে অনেকগুলো থাকে। এরপর আসে হচ্ছে পিকিং। পিকিংটা কি? পিকিং হচ্ছে এমন একটা প্রসিডিউর যেখানে ওয়েভটের ইয়ার্নটাকে ইনসার্ট করা হয়। কোথায় ইনসার্ট করব? ওই যে ওয়ার্পের ইয়ার্নটাকে আমরা 2 ভাগে ভাগ করলাম, এটার মাঝখানে ইনসার্ট করব। তাহলে এটা হচ্ছে কি? পিকিং। হ্যাঁ, এটা হচ্ছে পিকিং, যেখানে আমরা কি করছি? ডিভাইড যে করলাম, মানে শেডিং যে করলাম, শেডের মাঝখান দিয়ে ওয়েভটের ইয়ার্নটাকে ইনসার্ট করছি। এরপর আসে হচ্ছে বিটিং। বিটিংটা কি? ওয়েভটের ইয়ার্নটাকে যে ইনসার্ট করা হলো সেটাকে কি করতে হবে? অ্যাডজাস্ট করে দিতে হবে। কারণ এই যে আমাদের কাপড়গুলো যে থাকে, এখানে কি ইয়ার্নগুলো কম্প্যাক্ট অবস্থায় আছে,
একটার সাথে কিন্তু একটা একদম কি লেগে আছে। এখন শুধুমাত্র যদি আমরা শেড করতাম এবং সেখান দিয়ে শুধুমাত্র একটা ওয়েফটেরিয়ান দিতাম, আবার শেড করতাম, আবার ওয়েফটেরিয়ান দিতাম, তাহলে কি জিনিসটা অ্যাডজাস্ট হতো না। এই যে কম্প্যাক্টনেস বা রিজিডনেস এটা আসতো না, ইয়ার্নগুলো লুজ অবস্থায় থাকতো। সো বিট আপ করা মানে কি ওয়েফটের ইয়ার্নটাকে আমাদের অ্যাডজাস্ট করে দেওয়া। হ্যাঁ, এই যে পিছনে একটা ধাক্কা দেয়, হ্যাঁ এটাই হচ্ছে কি বিটিং। ওকে, মানে পার্থক্যটা বুঝছি। এগুলো কিন্তু আমাদের স্ট্রাকচার করার সময় কিছু কিছু টার্ম বুঝতে প্রবলেম হবে এগুলো যদি আমরা না বুঝি। এখন কথা হচ্ছে যে প্রাইমারি মোশন কেন বলা হয় এটাকে, এটার নাম কেন প্রাইমারি মোশন? এটাকে প্রাইমারি মোশন এই জন্যই বলা হয় কারণ এই তিনটা জিনিস যদি আমি না করে আমি কখনোই ফ্যাব্রিক তৈরি করতে পারবো না। মানে এটা হচ্ছে এসেনশিয়াল, একদম ফরজ। শেডিং, পিকিং, বিটিং না করলে ফ্যাব্রিক তৈরি করা সম্ভব না। এখন এটা যদি আমরা কেউ ম্যানুয়ালি করি তাহলেও কি করতে পারবো, আমরা একটা ফ্যাব্রিক তৈরি করতে পারবো। লুম ছাড়াও তৈরি করা সম্ভব। যেমন আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমাদের ফ্যাব্রিক 1-এ হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল যে হ্যান্ডলুম বানাতে হবে এবং ওখানে ফ্যাব্রিক বানায় দেখাতে হবে। তো হচ্ছে যে এরকম বোর্ড টোট কিনে একটা লুমের মতন স্ট্রাকচার দিয়ে ওগুলো করা হয়েছিল। এবং আসলে যে কাপড়ের যে ইয়ার্ন, এত সূক্ষ্ম ইয়ার্ন দিয়ে তো এটা করা পসিবল না। তো আমরা যেটা করছিলাম যে কর্ড থাকে না একটু মোটা মোটা দড়ি, ওই একটাকে আর কি ইয়ার্ন ধরে অনেকগুলো করে এরপর করছিলাম। তার মানে তুমি যদি ম্যানুয়ালি শেডিং, পিকিং এবং বিটিংটা করতে পারো, ফ্যাব্রিক কি করা সম্ভব, তৈরি করা সম্ভব। এবং এই তিনটা ছাড়া কখনো কি হবে না, ফ্যাব্রিক তৈরি হবে না। আচ্ছা, এরপরে আসি হচ্ছে সেকেন্ডারি মোশনে। এখন এটাকে সেকেন্ডারি মোশন কেন বলা হচ্ছে, কারণ এটা ছাড়া ফ্যাব্রিক তৈরি করা সম্ভব। ওকে, এটা যে একদমই এটা ছাড়া যে কখনোই ফ্যাব্রিক তৈরি করতে পারবো না ব্যাপারটা এরকম না, এটা ছাড়া ফ্যাব্রিক তৈরি করা সম্ভব, বাট প্রসেসটাকে কন্টিনিউয়াস রাখা সম্ভব না। আমি কি বললাম, প্রসেসটাকে কন্টিনিউয়াস রাখা সম্ভব না। কারণ যেমন একটু আগে আমি বললাম যে আমরা একটা প্রজেক্টের কাজ করেছি, ওখানে হচ্ছে ফ্যাব্রিক তৈরি করেছি, বাট আমি কতটুকু ফ্যাব্রিক তৈরি করতে পারছি, বেশি হলে এতটুকু। হ্যাঁ, আমি কিন্তু এটাতে 2 গজ 3 গজ ফ্যাব্রিক তৈরি করতে পারবো না। তার মানে কি আমি প্রসেসটাকে কন্টিনিউয়াস রাখতে পারছি না, কারণ আমার কাছে ইয়ার্নের অ্যাভেলেবিলিটিটা বেশি ছিল না। কারণ আমরা যেটাতে কাজ করছি ওখানে যে রোলারটা দিছি এটার ডাইমেনশন এরকম হবে। এখন এখানে আর আমি কতটুকু ইয়ার্ন মানে হচ্ছে রাখতে পারবো, বুঝতে পারলাম? তো সেকেন্ডারি মোশন ছাড়া আমি ফ্যাব্রিক তৈরি করতে পারবো, বাট প্রসেসটাকে কি করতে পারবো না, কন্টিনিউয়াস রাখতে পারবো না। সো প্রসেসটাকে কন্টিনিউয়াস রাখার জন্য আমাদের সেকেন্ডারি মোশনটা দরকার। এখন আসে হচ্ছে টেক আপ আর লেট অফ। টেক আপ মানে কি, টেক আপ মানে হচ্ছে নেওয়া, আর লেট অফ মানে হচ্ছে ছেড়ে দেওয়া। এখন লুমের ক্রস সেকশন মনে আছে? মনে নেই? লুমের ক্রস সেকশন মানে লুমের একটা ক্রস সেকশনাল ভিউ। তোমরা করো নাই, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং সাবজেক্ট করো নাই? কে করাইছিল? মজা পাও নাই করে? এটা আমি কি আঁকছি? এটা আমি কি আঁকছি? নিচে আমাদের 101 নম্বর রুমে একটা লুম আছে না, ওইটা আঁকছি। মিল আছে না? কোনো মিল নাই? আরে মিল আছে, মিল আছে, এটাই ওইটা। জাস্ট পার্থক্য হচ্ছে কি ভিউ। ভিউ কেন? যেমন এটা কি একটা রোলার, তাই না? এটা কি, এটা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে ফ্রন্ট ভিউ। এখন এই জিনিসটাকে আমি যদি তোমাকে এইভাবে দেখাই তুমি কি দেখবা? শুধু এই জিনিসটা দেখবা না, এটাই হচ্ছে এটা হচ্ছে কি সাইড ভিউ। এক একটা জিনিসের কিন্তু তোমার হচ্ছে 3টা ভিউ থাকে, টপ ভিউ, ফ্রন্ট ভিউ আর হচ্ছে সাইড ভিউ। আবার এই জিনিসটাকে তুমি যদি উপর থেকে দেখো কি দেখবা? যদি এই মাথাটুকু দেখবা। সো আমরা হচ্ছে ইন জেনারেলি যখন কোনো ডায়াগ্রাম আঁকি তখন ক্রস সেকশনাল ভিউ আঁকি, মানে হচ্ছে এই যে সাইড ভিউটা আঁকি, মানে এক সাইড থেকে দেখলে জিনিসটা কীরকম লাগবে এরকম। তাহলে আমার চিত্রটা ঠিক আছে না? হ্যাঁ, তাহলে ঠিক আছে। আচ্ছা, এখন এটা হচ্ছে রুমের ক্রস সেকশনাল ভিউ। এটা হচ্ছে আমাদের একদম প্রথম যেই রোলারটা থাকে অনেক বড়, যেটার মধ্যে ইয়ার্নগুলো পেঁচানো থাকে, সেটা এটাকে বলে কি? উইভার্স বিম। এখানে অনেক পার্টস আছে, আমি সবগুলো পার্টসের নাম বলবো না।
হ্যাঁ, এটাকে বলে উইভার্স বিম। উইভার্স বিমের মধ্যে কি থাকবে? ওয়ার্পের ইয়ার্নগুলো থাকবে, অনেকগুলো ওয়ার্পের ইয়ার্ন থাকবে। যেহেতু এটা আমাদের সাইড ভিউ, আমরা এখানে শুধু একটা ইয়ার্ন দেখতে পাচ্ছি, বাট বাস্তবে কি হবে? হ্যাঁ, অনেকগুলো ইয়ার্ন থাকবে। তার মানে এটা যদি আমার রোলার হয়, আমার এখানে ইয়ার্ন থাকবে, এখানে ইয়ার্ন থাকবে, এখানে ইয়ার্ন থাকবে। তার মানে এখন আমি যে কথাগুলো বলবো সেগুলো পুরা ওয়ার্পের সেট, ওয়ার্প ইয়ার্নের সেট নিয়ে কথা বলবো। আচ্ছা, এখন এখানে থাকবে হচ্ছে কি ওয়ার্পের ইয়ার্ন, এখানে বুগিচুগি সব কি বলে প্রোডাকশনের কাজ হয়ে এখানে আমার ফ্যাব্রিকটা তৈরি হলো। ফ্যাব্রিক তৈরি হলো মানে এখানে মেনলি প্রাইমারি মোশনের কাজটা হলো, শেডিং, পিকিং, বিটিং হলো। আর এটা কি? এটা হচ্ছে ফ্যাব্রিক। আর এটা হচ্ছে একটা রোলার যেখানে ফ্যাব্রিকটা ওয়াইন্ডিং হবে। হ্যাঁ, দেখাবো, আমি এখন একটা ভিডিও দেখাবো। হ্যাঁ, এখন আমাকে বলো যে এখানে, হ্যাঁ 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 হ্যাঁ, এটাই এই চিত্রটা। এটা এখানে হচ্ছে অনেক কমপ্লিকেটেড করে দাও, এটা হচ্ছে 3D ভিউ, আমারটা হচ্ছে 2D ভিউ। বুঝা গেল? আচ্ছা, এখন আমাকে বলো যে এখানে এই দুইটা রোলারের কথা যদি আমরা চিন্তা করি, কোনটা নিচ্ছে আর কোনটা ছেড়ে দিচ্ছে? আচ্ছা, সহজভাবে চিন্তা করে আমরা হচ্ছে ফ্যাব্রিক ওয়ানে কি পড়ছি এগুলো মনে করতে হবে না। আমি বললাম যে এখানে হচ্ছে ওয়ার্পের ইয়ার্নটা আছে আর এখানে হচ্ছে ফ্যাব্রিকটা আছে। হ্যাঁ হ্যাঁ, কে নিচ্ছে? এখন উইভার্স বিম কি ওয়ার্প, উইভার্স বিমটা কি হচ্ছে? রোটেট হচ্ছে, আর ওয়ার্পের ইয়ার্নটা পাস হচ্ছে। তার মানে এখানে ছেড়ে দিচ্ছে, এখানে লেট অফ। আর এখানে হচ্ছে ফ্যাব্রিক তৈরি হচ্ছে, ফ্যাব্রিকের সময় কি হয়? ওয়াইন্ডিং হয়, কাপড়টা হচ্ছে হ্যাঁ রোলারে জড়ায়। তার মানে এখানে কি হয়? টেক আপ হয়। এখন এখানে হচ্ছে প্রাইমারি মোশনের কাজটা হচ্ছে, দুই দিকে হচ্ছে কি সেকেন্ডারি মোশন। তার মানে কি প্রসেসটা আমার কন্টিনিউয়াস থাকছে। বোঝা গেল? এখন আমার যদি এখানে ওয়ার্প ইয়ার্নটা যদি অনবরত ছেড়ে না দিত, আমি কত বেশিক্ষণ কিন্তু ফ্যাব্রিকটা তৈরি করতে পারতাম না। সেকেন্ডারি মোশনটা বুঝছি? আচ্ছা, এখন আসি হচ্ছে টারশিয়ারি মোশন। ও কি? ও হচ্ছে কোনো দরকার নাই নাকি দরকার আছে? টারশিয়ারি মোশনের কি দরকার নাই নাকি দরকার আছে? কি মনে হয়? আরে ভাই, এ কোর্স তো করেই আসছো তোমরা, বলো কিছু একটা বলো। আচ্ছা, টারশিয়ারি মোশন, টারশিয়ারি মোশন ছাড়াও আমি একই কথা বলবো যে ফ্যাব্রিক তৈরি করা যাবে। যেহেতু সেকেন্ডারি মোশন আছে, জিনিসটা আমার কন্টিনিউয়াসও থাকবে, তাহলে ওকে কি দরকার? মানে থার্ড পার্সনের মতো হয়ে গেল না ব্যাপারটা? থামতে চাই, কাছাকাছি গেছো, বাট ওয়ার্ড পিক করা ঠিক হয় না। এটা হচ্ছে কোয়ালিটি এনশিওর করবে, এটা হচ্ছে কি কন্টিনিউয়াস রাখবে। আর এটা তো একদম ম্যান্ডেটরি, এসেনশিয়াল। তার মানে একটা প্রপার ফ্যাব্রিকের জন্য আমার তিনটাই দরকার। জাস্ট এটা একটা এক্সাম্পল দিলাম যে এটা ছাড়া কখনোই ফ্যাব্রিক তৈরি হবে না। তার মানে কন্টিনিউয়াস রাখার পরও কোয়ালিটিটা এনশিওর করার জন্য আমার টারশিয়ারি মোশন দরকার। এখন আমি কষ্ট করে একটা ফ্যাব্রিক বানালাম, বাট ওই ফ্যাব্রিকের কোয়ালিটিটা ভালো না, তাহলে কি আলটিমেটলি কোনো লাভ হবে? এখন কোয়ালিটিটা এনশিওর করে কিভাবে? আমি জাস্ট একটা এক্সাম্পল দিই। যেমন এটা হচ্ছে কি ওয়ার্প স্টপ মোশন। ওয়ার্প স্টপ মোশন বলতে কি বোঝায়? মানে হ্যাঁ, মানে হচ্ছে অ্যাকচুয়ালি এটা একটা সেন্সর টাইপ, যে ওয়ার্পের ইয়ার্নটা যদি কোনোভাবে ছিঁড়ে যায়, এটা ইমিডিয়েটলি কি করবে? মেশিনটাকে অফ করে দেবে। এখন আমার তো এখানে আর একটা ইয়ার্ন না, এখানে কি অনেকগুলো ইয়ার্ন। এখন কখন কোন সুতাটা ছিঁড়ে যাবে আমি কিভাবে বুঝবো যদি কোনো সেন্সর না থাকে? এই জন্য ওয়ার্প ইয়ার্নের মধ্যে এরকম একটা ডিভাইস থাকে। হ্যাঁ আছে তো, মনে হয় আছে, আছে অবশ্যই থাকবে, বাট এখানে হচ্ছে ইলেকট্রিক্যাল না, তো এখানে হচ্ছে যে ম্যানুয়াল, মানে ওই জন্য হচ্ছে ড্রপ ওয়্যার, এটাকে বলে কি ড্রপ ওয়্যার। তার মানে প্রত্যেকটা ওয়ার্প ইয়ার্নের ওপরে কি থাকবে? একটা করে ড্রপ ওয়্যার থাকবে। যদি কোনো কারণে ওয়ার্প ইয়ার্নটা ছিঁড়ে যায়, ড্রপ ওয়্যারটা নিচের দিকে নেমে যাবে এবং মেশিনটা সেন্স করতে পারবে আমার কি হবে? মেশিনটা অফ হয়ে যাবে। তাহলে কোয়ালিটিটা এনশিওর হচ্ছে না। তার মানে আমার যদি আসলে এই জিনিসটা না থাকতো তাহলে কি হতো? ফ্যাব্রিক তৈরি হতো, মাঝখানে আমি দেখতাম একটা ইয়ার্ন নাই, ওই জায়গাটা ফাঁকা। তার মানে কি আমার কিন্তু কোয়ালিটিটা হতো না, এটা একটা ফল্ট হতো। বুঝছি লুমের মোশনটা, বুঝছি? আচ্ছা, এখন ছোট একটা জিনিস বলবো, এগুলো কি কঠিন লাগতেছে? এগুলো তো পড়ে আসছো, জাস্ট রিভিউ করতেছি। আচ্ছা, এখন জাস্ট যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে
আচ্ছা, কোন কোন ডিভাইস এই কাজগুলো করে? প্রথম তিনটার জন্য এটা তো বুঝছি না। টেক আপের কাজ করে কে? ক্লথ রোলার। আর লেট অফের কাজ করে হচ্ছে উইভার্স বিম। আচ্ছা, শেডিংয়ের কাজটা আমার লুমের কোন ডিভাইস করে? শেডটা তৈরি করে কে? ওয়ার্পিয়ার্ন। বাট ওয়ার্পিয়ার্নটাকে তো ডিভাইড করা হয়, ডিভাইডটা কে করে? ডিভাইডটা করে হচ্ছে হিল্ড শ্যাফট। হ্যাঁ, আর পিকিংয়ের কাজটা করে হচ্ছে শাটেল। আর বিটিংয়ের কাজটা করে কে? রিড। এগুলো হচ্ছে কি ডিভাইসের নাম, মানে মেশিনের কিছু পোর্শনের নাম। হিল শ্যাফট আমরা দেখছি না? হিল শ্যাফটটা দেখতে অনেকটা এরকম থাকে, আমরা পুরোটা ভরাট করলাম না। এটাকে বলে হচ্ছে হিল্ড ওয়্যার। এটাকে বলে কি? হিল্ড আই। এই আয়ের মধ্য দিয়ে ওয়ার্পের ইয়ার্নগুলো পাস হয়। লুমে কিন্তু মানে টেনশনে থাকে কে? ওয়ার্পের ইয়ার্ন। আর ওয়েফটের ইয়ার্ন কি খুব সুখে শান্তিতে থাকে, ওর কোনো টেনশন নাই, মানে ওর কোনো স্ট্রেস নাই। ও থাকে হচ্ছে শাটেলের মধ্যে। শাটেলটা ধরো এটা একটা ডিভাইস, এটা হচ্ছে শাটেল। ওর মধ্যে একটা ইয়ার্নের প্যাকেজ থাকে, ও জাস্ট এক জায়গায় ও বসে থাকে, ওকে নিয়ে যায় কে? শাটেল। ঠিক আছে, হ্যাঁ, ওর হচ্ছে শাটেল। তার মানে পিকিংয়ের কাজটা করে হচ্ছে শাটেল, আর বিটিংয়ের কাজটা করে রিড। রিড দেখতে হচ্ছে এরকমই, বাট কোনো আই থাকে না আর কি। এগুলো থাকে, এগুলোকে বলে হচ্ছে ডেন্ট। হ্যাঁ, এখানে একটা ভিডিও আছে মনে হয়, ভিডিওটা দেখাইলে মানে এতক্ষণ ধরে যা বললাম এটা কোন সাবজেক্টে ছিল এটা? না, এই যে এই ভিডিওটা দেখো, তাহলে এতক্ষণ ধরে যত কথা বলছে এটা ক্লিয়ার হয়ে যাবে। ভিডিও অন হয় না? Basic configuration of most weaving machines. The basic functions of a loom are shedding, filling insertion, beat up, and warp control. The flow of the yarn in the loom is easily seen from the illustration. The weaving process starts with the sized yarn coming off a loom beam in a single sheet or layer of yarn. The yarn then proceeds over a tension or whip roll that is designed to maintain a constant level of tension on the warp yarns throughout the entire weaving cycle. Each yarn then travels through its own drop wire that serve as stop motion detectors. When yarn tension drops too low, or when the yarn breaks, the metal drop wire will complete an electric circuit and the loom will stop. Next, each warp yarn then passes through its own header that is suspended in the harness. The heddle has an eye through which the yarn passes and allows for exact control of each yarn. The harnesses control the raising and lowering of the warp yarns. The yarns then proceed through the dents of the reed. The reed is a cone-like device that maintains the position of the warp yarns, as well as performing the beating up of the filling yarn into the body of the cloth. বুঝতেছো? This is the transition point where the yarn becomes fabric. The cloth now winds over the tick-up roll, sometimes called the sand roll or press roll, which when combined with the let-off of the loom beam, controls the number of picks per inch in the fabric. Finally, the cloth is rolled onto a cloth roll. Shedding is the process of creating a path across and through the warp yarns by raising some warp threads by their harnesses and leaving other yarns down by keeping their harnesses in the down position. There are three methods of creating a shed: cam shedding, না, মেশিন রানিং অবস্থায় আসলে বোঝা যায় না। Cam shedding is the আচ্ছা, এগুলো দেখা লাগবে না, ওই ভিডিওটা আরেকবার দেখাই। প্রথম পার্টসগুলো একবার একটু ইয়ে করে দিই। Shedding is the most basic of shedding motions.
অন করলে আবার প্রথম থেকে যাবে। ব্রেক দেওয়া লাগবে আবার। আচ্ছা এখানে ইয়ে করা যায় না। আচ্ছা প্রিভিয়াসলি ইয়ে করা যাচ্ছে না কেন? The point where the yarn is beaten each yarn then travels through its own position on the yarn. আচ্ছা এই হ্যাঁ এখান থেকে দেখি, এই যে প্রথমে যে ইয়েলো মার্কটা করলো এটা কি উইভার্স বিম, আর এগুলো হচ্ছে কি ওয়ার্পের ইয়ার্ন, আর এটা হচ্ছে আমাদের একটা ব্যাক রেস্ট রোলার, মানে হ্যাঁ এটা হচ্ছে মানে টেনশনটাকে মেনটেন করে। আর এই যে এগুলা কি ড্রপ ওয়্যার, প্রত্যেকটা ইয়ার্নের মধ্যে একটা করে থাকবে ইন্ডিভিজুয়ালি। ইয়ার্নটা ছিঁড়ে গেলে এটা নিচের দিকে নেমে যায়। আর এখানে যে দুইটা দেখতে পাচ্ছি এটা কি হিল শ্যাফট, হিল ডায়ের মধ্য দিয়ে ওয়ার্পের ইয়ার্নগুলো পাস হবে এবং এখানে মেনলি শেডিং এর কাজটা হয়। এই যে উপরে উঠলে যে মাঝখানে কি শেড ক্রিয়েট করলো, হ্যাঁ তখন যেটা ড্র করলাম, এখন হবে হচ্ছে পিকিং। আর এখন যেটা মার্ক করা আছে এটা কি রিড, হ্যাঁ এটা হচ্ছে ওয়েফটের ইয়ার্ন। এটা যেহেতু অ্যানিমেশন ভিডিও এখানে অনেক কিছু দেওয়া নাই, যেমন শাটলটা দেওয়া নাই, বাট ইন জেনারেলি থাকে কি শাটলের মধ্যে। এই যে এখন ইয়েলো মার্ক করা এই জায়গাটাকে কি বলে? এই এক পজিশন, এই পজিশনের একটা নাম আছে ফেল অফ দ্য ক্লথ, যেখানে আসলে ইয়ার্নটা অ্যাডজাস্ট করা হয়। আর এটা হচ্ছে ফ্রন্ট রেস্ট রোলার, এটা হচ্ছে এই ফ্যাব্রিকের, হ্যাঁ আর এটা হচ্ছে কি টেক আপ রোলার বা ক্লথ রোলার। বুঝছি এতটুকু। আর ভিডিও আছে নাকি দেখি প্লিজ, এগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল, এগুলো না। এটা দেখতে পারো সেম জিনিসই। এখানে উইভার্স বিম কোনটা? Shedding means separation. In the case of reading, it means the separation of the warp yarns, with some forming the lower shed and others forming the upper shed. This separation is made possible. এখানে কিন্তু ইয়ার্ন হচ্ছে এগুলো, হ্যাঁ মানে ইয়ে করা আর কি, রোটেট করা। হ্যাঁ এই যে এখানে শেডিং হচ্ছে ফিলিং ইনসার্শন, মানে পিকিং ইনসার্ট করা, পিক ইনসার্ট করা। হ্যাঁ ফেল অফ দ্য ক্লথ। It is done with the aid of a reed as it moves forward, beating the filling yarn into the fabric. বুঝছি মেকানিজমটা। এখন আসলে আমাদের কোর্সের সাথে এটা রিলেশন কি? আমাদের কোর্সটা হচ্ছে ফ্যাব্রিক স্ট্রাকচার অ্যান্ড ডিজাইন। এখন লুমে যে কাপড় তৈরি হচ্ছে সব কাপড় কি একই ডিজাইন হয়? আমার ডিজাইনের সাথে ওর ডিজাইনের মিল নেই, ওর ডিজাইনের সাথে ওর ডিজাইন মিল নেই। এখন ডিজাইনটা আসলে আমরা কিভাবে করি? বা যখন একটা অর্ডার আসে, বায়ার যখন অর্ডার দেয় তারা দেখা যায় হয় ডিরেক্ট ডিজাইন দিয়ে দেয় অথবা হচ্ছে স্যাম্পল দেয় যে আমাকে এই ফ্যাব্রিকটা বানায় দাও, তখন হচ্ছে অ্যানালাইসিস করে আসলে দেখা হয়। এখন এই যে এত কিছু দেখানো হচ্ছে এখানে আমরা এই যে এটা, হ্যাঁ এটা তো হলো দিয়ে প্রিন্ট করা না, তাহলে এটা ডিজাইনটা আলাদা আলাদা সুতো দিয়ে করে। প্রিন্টিংয়ের ব্যাপারটা হচ্ছে আলাদা, তোমার সুতার হ্যাঁ কাপড়টা আগে তৈরি করে এরপর হচ্ছে ডাইং সেকশনে গিয়ে প্রিন্টিংটা করা হয়। চাপা না, এটা হচ্ছে তোমার অল ওভার প্রিন্টিং। এটা হচ্ছে মেশিনের মধ্যে দিয়ে যায়, রোলারের মাধ্যমে প্রিন্টিং হয়, ওটা হচ্ছে ব্লক প্রিন্টিং।
কি পাইছো ওয়েট প্রসেসিং এ? আমাদেরকে স্যার অনেক সময় ধরে 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 এগুলো সব বোঝায় বাইরে রাত হলে ভাই খাওয়া হচ্ছে ডাইং এ স্যার বলছে আমাদের তো রাত দিবে না মেয়েদের তো দিবে না কেন নেবে না? ডাইং সেক্টরে ডাইং এ কেন? তুমি ল্যাবে জব করবা, এটা তো ডাইং এর সাথে রিলেটেড। তুমি ল্যাবে ডাইং এ কি মেয়েরা জব করতে পারবে? ডাইং এ ছেলেরা জব করতে পারে। ওই ফ্লোরে যে গরম থাকে, মেশিনের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় মানুষের অবস্থা খারাপ হয়ে যায়। বয়সের সীমা থাকে, কারণ হচ্ছে কালারের একটা ব্যাপার থাকে। বাট ল্যাবের জবে শান্তি আছে, এসি রুমে বসবা, খালি ম্যাচ করাবা। মেয়েদেরকে হচ্ছে মেনলি নেয় হচ্ছে তোমার ডাইং এর ক্ষেত্রে ল্যাবগুলোতে নেয়। ফ্যাক্টরি ল্যাবেও করতে পারো, আবার আদারওয়াইজ অন্য ল্যাবও আছে। ঠিক আছে। আচ্ছা, আরেকটা ছোট টার্ম একটুখানি বলি, সেটা হচ্ছে যে হিল শ্যাফট আমরা দেখলাম না যে ওঠানামা করে। আমাদের স্ট্রাকচারের মধ্যে মেনলি হিল শ্যাফটের কিছু পোর্শন আছে। এখন ধরো এই যে একটা হিল শ্যাফট উপরে উঠলো, একটা হিল শ্যাফট আমার কী করবে? কতগুলো ইয়ার্নকে নিয়ে উপরে উঠবে, তাই না? আবার দুইটা হিল শ্যাফট যখন, মানে ব্যাপারটা হচ্ছে কি, এই দুইটা যদি হিল শ্যাফট হয়, হ্যাঁ, একটা উপরে যায় একটা নিচে যায়। এখন ধরো আমার মেশিনে ধরে নিলাম 100টা সুতা আছে। এখন এই হিল শ্যাফটটা কোন 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 সুতাকে নিয়ে উপরে উঠবে? একটা হলো গিয়ে সবগুলো যেটা যদি বিজোড় সুতা না যায় তাহলে বিজোড়গুলো নিয়ে উঠে যাবে, জোড়টা নিয়ে নিচে নেমে যাবে, এরকম একটা। সব ডিজাইনের ক্ষেত্রে কিন্তু এরকম হয় না। এইটাই মেনলি, এইটাই হচ্ছে মেনলি আমরা শিখবো হচ্ছে ফ্যাব্রিক স্ট্রাকচার অ্যান্ড ডিজাইনে। এটা আমার ডিজাইনের উপর ডিপেন্ড করে যে আমার কোন কোন সুতাগুলাকে উপর উঠাইতে হবে, কোন কোন সুতাগুলাকে নিচে নামাইতে হবে। এই যে তোমরা পাটি বোনো, তোমরা কি করো? হ্যাঁ, নিফাত কীভাবে পাটি বোনো? এই যে এটা যদি সুতা হয়, এটা উপর দিয়ে যায়, আবার নিচে দিয়ে যায়, আবার উপর দিয়ে যায়, নিচে দিয়ে যায়। ব্যাপারটা এরকম না? মানে একটা উপর দিয়ে যাবে, একটা নিচে দিয়ে যাবে। আমাদের ফ্যাব্রিকের ক্ষেত্রেও হচ্ছে এরকম। এখন ফ্যাব্রিকে এই কাজটাই আমার করা হয় কিসের মাধ্যমে? হিল শ্যাফটের মাধ্যমে। এখন আমাদের পাটির ক্ষেত্রে কি করা হয়? ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা করা হয়। কিন্তু ফ্যাব্রিকের ক্ষেত্রে তোমার এরকম হতে পারে যে দুইটা উপর দিয়ে গেল, একটা নিচে দিয়ে গেল, আবার দুইটা উপর দিয়ে গেল, একটা নিচে দিয়ে গেল। হ্যাঁ হ্যাঁ। তো এই জিনিসগুলো আমরা মেনলি শিখবো হচ্ছে কি ফ্যাব্রিক স্ট্রাকচার অ্যান্ড ডিজাইনে। মানে কোর্সে কি শিখবো বুঝতে পারছি? হ্যাঁ, কোনটা? এটা কিসের কেটলি? এটা বইয়ের কভার পেজ। এটা নাকি কেটলি। এই বইটা হচ্ছে তোমরা তোমাদের কালেকশনে রাখবা, কারণ ইন ফিউচারেও কাজে লাগে। এই বইয়ের মধ্যে একই সাথে তোমার অনেকগুলো টপিক দেওয়া আছে তো, এবং এফএসডির জিনিসগুলো এই বইয়ে খুব ভালোভাবে দেওয়া আছে। ঠিক আছে, এটার সফট কপি আছে আমার কাছে, চাইলে দিয়ে দিব, বাট হার্ড কপি থাকাটা বেটার। জানি না কয় পেজ, অনেক অনেক মোটা বই, এত মোটা বই। ভিডিও দেখো। In order to better understand basic fabric design and construction, we must look at the components of a woven fabric. Warp yarns are fed into weaving এটা কি? এটা হচ্ছে ওয়ার্পের ইয়ার্ন। to the selvages of the fabric. The filling yarns are inserted perpendicular to the warp. The edge of the fabric has a selvage, and with some insertion methods, there is a fringe. The fringe is created by the ends of the filling yarn projecting from the edge of the fabric and can be tucked back into the cloth with a tucking unit. The plain weave is the oldest, simplest, and most often used woven structure. It repeats on the minimum of 2 ends, 2 pegs. Blue colorটা কি yarn? This area is a Warp. simple repeat of a plain weave. One can easily see that adjacent warp yarns দেখছো একটা উপরে একটা নিচে কিন্তু। When one end is up, the adjacent ends are down. After the filling is inserted, the warp yarns switch positions. The cross-sectional view shows the up and down movement of the warp yarn. Notice the যেগুলো জিগজ্যাগ আকারে দেখানো হচ্ছে এগুলো কিন্তু ওয়ার্পের ইয়ার্ন।
Woven patterns are most often depicted on graph paper. The graph indicates how one would depict. আচ্ছা আমাদের এই কোর্সটা করার জন্য গ্রাফ পেপার লাগবে অবশ্যই The warp end is up. বলে দিব Is down. When the warp end is up, this is referred to as a riser or float. When the warp end is down, this is referred to as a seam. প্রত্যেক ক্লাসে Depicted by a white square woven pattern. না না এখন লাগবে Plain weave fabrics have the highest number of interlacings of any weave. The result of this dense weaving is a relatively low tearing strength, higher tensile strength, lower snagging, tendency to ravel less, and tendency to wrinkle more. The basket weave is a derivative of the plain weave. The most common of baskets is the 2x2 basket. The repeat area is 4 ends by 4 picks. All ends weave in pairs, as do the picks. The illustration shows a 2x2 weave, which gives a distinct checkerboard effect. In basket weaves, if both warp and filling risers are equal, then the weave is considered to be a regular or balanced. ব্রেক দিয়ে দিব Other ব্রেক কি regular একবারে শেষ basket করে weaves দিব are 3x3 and 4x4. All basket weaves are not regular. For example, ফার্স্ট ক্লাসে আমি ভাই কিছু পড়াইলামই না প্রিভিয়াস পড়া নিয়ে কথা বললাম এখনই যদি এই কথা বলো হ্যাঁ আমাকে যে টানা 3 ঘন্টার ক্লাস দিয়ে রাখছে তোমার স্যাররা এখন আমি কি করব বলো বাট এটা একদিক দিয়ে ভালো হয়েছে এটা একদিক দিয়ে ভালো হয়েছে কেন কারণ হচ্ছে তোমার একদিনে ডিজাইনগুলো হয়ে যাবে কারণ ধরো আমি আজকে তোমাকে যে জিনিসটা পড়াইলাম 1.5 ঘন্টার ক্লাসে বা 1 ঘন্টায় কিন্তু ডিজাইনটা তুমি শুরু করবা আবার 2 দিন পরে ক্লাসটা হলে জিনিসটা তোমার মাথা থেকে আবার বের হয়ে যাবে হ্যাঁ অবশ্যই ব্রেক থাকবে মাঝখানে তো কিছুক্ষণের ব্রেক থাকবে না আমার প্ল্যান ছিল যে আমার ক্লাসটা যদি 11:30টায় থাকতো 11:30টা থেকে 1টা পর্যন্ত আমার ক্লাস হতো মাঝখানে লাঞ্চ ব্রেক 2টা থেকে আবার আমার ক্লাস হতো ওইটা হলে ভালো হতো বাট রুটিন দেখা যাক রুটিনে অনেক কারেকশন আছে ওইভাবে ম্যাচ হচ্ছে না অফই করে দাও সমস্যা নেই